গর্ভাবস্থায় আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে খুব সাবধানে এবং খুব সচেতনভাবে থাকতে বলি। তবে বিশেষত যখনই উইন্টার সিজন আসে এই সময় বিশেষ কিছু ভুল যেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা করে থাকেন, আর যার কারণে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া এমনকি বাচ্চার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হওয়া দেখা দিয়ে থাকে। তো বিশেষত উইন্টার সিজন পড়ে গেছে, তো এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু জিনিস যেগুলো কিন্তু আপনি জানেন হয়তো, কিন্তু জানা সত্ত্বেও অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বিস্তারিত যাওয়া যাক। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এবারে দেখুন, উইন্টার সিজন পড়তে না পড়তে এই সময় স্বাভাবিকভাবে মুখ ফাটা, গাল ফাটা, এমনকি পা ফেটে যাওয়া, চুলকানির সমস্যা বেশ হওয়া, অ্যালার্জিক হওয়া, এই ধরনের সমস্যাটা কিন্তু একটু বেশ দেখা দিয়ে থাকে। কারণ উইন্টার সিজনে কিন্তু স্বাভাবিকভাবে স্কিনকে প্রচুর ড্রাই করে দেয়। তো এই ড্রাইয়ের কারণে কিন্তু এই ফেটে যাওয়ার সমস্যাটা বেশ দেখা দিয়ে থাকে। তবে প্রেগনেন্সির জন্য এটা কিন্তু খুব ক্ষতিকারক, কারণ প্রেগনেন্সিতে সামান্য পরিমাণে চুলকানি হলেও স্বাভাবিকভাবে বিশেষত পেটের জায়গাটাতে স্ট্রেস মার্ক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় বিশেষত আপনার স্কিনকে প্রোটেক্ট রাখার জন্য এই সময় আপনাকে যেটা করতে হবে যে বেশি করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এবারে আপনি প্রেগনেন্ট হওয়ার আগে যে ময়েশ্চারাইজারগুলো অ্যাপ্লাই করছিলেন সেটা হয়তো এই সময় আপনার ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন অনেক সময় করে দিতে পারে, কারণ প্রেগনেন্সিতে কিন্তু স্কিন কিন্তু প্রচুর সেন্সিটিভ হয়ে যায়। তার জন্য আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছেন সেটা যদি কোনো রকম এফেক্ট করে, সেক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের ক্রিম বা যে কোনো ধরনের লোশন বা যে কোনো ধরনের ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করবেন, যাতে এই সময় আপনার স্কিন প্রোটেক্ট হয়ে থাকে এবং আপনিও যাতে ভালো থাকেন। সেক্ষেত্রে এই সময় আপনি বেশি বেশি করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন, আর না হলে যে কোনো ধরনের অয়েল অ্যাপ্লাই করুন, যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, যেগুলো স্বাভাবিকভাবে স্কিনকে একটু হলেও ময়েশ্চারাইজ করে রাখে বা অয়েলি করে রাখে। তো স্বাভাবিকভাবে এর ফলে কিন্তু আপনার এই ফেটে যাওয়ার সমস্যাটা কিন্তু কম পরিমাণে হবে। 2 নম্বর হলো, এই সময় স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে স্নান করি, কিন্তু শীতকাল পড়েছে যেহেতু সেক্ষেত্রে গরম জল দিয়ে স্নান করি। গরম জল দিয়ে স্নান করা কিন্তু প্রত্যেকেই শুরু করে দিয়েছে, কিন্তু এই গরম জল দিয়ে স্নান করাটাই কিন্তু অনেক সময় ভুলের কারণ হয়ে যায়। কারণ আপনি যদি এই সময় বেশি পরিমাণে গরম জল দিয়ে স্নান করেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার ক্ষেত্রে ড্রাই স্কিন হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দেবে। কারণ বেশি পরিমাণে গরম জল সাবানের সাথে মিশ্রিত হয়ে স্বাভাবিকভাবে আপনার স্কিনকে আরও বেশি ড্রাই করে ফেলে। তো এই সময় আপনার স্কিন যাতে কম পরিমাণ ড্রাই হয় বা আপনার ক্ষেত্রে ড্রাইনেসটা খুবই কম পরিমাণে হয়, তার জন্য কিন্তু এই সময় চেষ্টা করবেন হালকা উষুম গুনগুনা জলের সময় স্নান করার জন্য। বেশি পরিমাণে গরম জল দিয়ে স্নান করা অ্যাভয়েড করুন। আর এই সময় প্রতিদিন চেষ্টা করুন স্নান করার জন্য। অনেকে থাকেন যারা স্বাভাবিকভাবে ঠান্ডা করে বলে স্নান করতে চান না, তবে চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার জন্য। কারণ প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবে একটা শারীরিক দিক থেকে কিন্তু দুর্বলতা লাগে, কিন্তু আপনি যখন স্নান করে উঠবেন দেখবেন যে আপনাকে বেশ সতেজ মনে হচ্ছে, এনার্জেটিক মনে হচ্ছে। তো এই সময় চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার জন্য, কিন্তু হালকা উষুম জল দিয়ে স্নান করবেন, বেশি পরিমাণে গরম জল দিয়ে স্নান করার কোনো প্রয়োজনীয়তা নেই। 3 নম্বর হলো, এই সময় স্বাভাবিকভাবে আমরা বলি বেশি লেয়ারযুক্ত কাপড় পরুন। বেশি লেয়ারযুক্ত কাপড় পরলে আপনি ভালো থাকবেন, আপনার ক্ষেত্রে সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা কম হবে। এই সময় বেশি ঠান্ডা পড়লে বাইরে যাওয়াটা অ্যাভয়েড করুন। এই সময় যদি বাইরে যেতেই হয় সেক্ষেত্রে একটা স্টোল নিন, মাথার টুপি নিন, এই সময় কান বেশি ঢেকে রাখুন, এই সময় লেয়ারযুক্ত কাপড় পরুন। তবে অবশ্যই লেয়ারযুক্ত কাপড় পরার সময় দেখবেন যে উলের কাপড়গুলো যখন আমরা পরি, সেক্ষেত্রে যদি আপনি সরাসরি উলের কাপড়গুলো পরে নিন, সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যাটা বেশ হবে। এক্ষেত্রে যে কোনো ধরনের উলের কাপড় বা যে কোনো ধরনের এই গরম জাতীয় কাপড়গুলো যদি আপনি পরতে শুরু করেন, সেক্ষেত্রে তার ভিতরে কিন্তু অবশ্যই কটন জাতীয় যে কোনো ধরনের কাপড় অবশ্যই পরবেন। বিশেষত প্রেগনেন্সির এই সময় স্কিন সেন্সিটিভ হওয়ার কারণে চুলকানির সমস্যাটা আরও বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়াও বাইরে যখন যাচ্ছেন তখন কিন্তু পায়ে সক্স পরুন, এমনকি আপনি কানে ঢাকা, গলায় ঢাকা, মুখে ঢাকা, এই ধরনের ঢাকা দিয়ে তবে বেরোবেন। মানে যতটা পারবেন আপনার শরীরে যাতে বাতাসটা কম লাগে, ঠান্ডা বাতাসটা কম লাগে, এটা খেয়াল রাখবেন। 4 নম্বর হলো, এই সময় ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। দেখুন, শীতকাল পড়ে গেছে, স্বাভাবিকভাবে এই সময় আমাদের খুব একটা পিপাসা লাগে না, কিন্তু এই ভুলটাই কিন্তু অনেকের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত প্রেগনেন্সির এই সময়ে ঠিকঠাকভাবে জল না খাওয়ার জন্য বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায়, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি। এবারে কোনো কারণবশত বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া
এমনকি বাচ্চার শরীরে ইনফেকশন হয়ে যাওয়া, বাচ্চার নড়াচড়াতে সমস্যা করা, আরও বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই সময় আপনি ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কিনা খেয়াল রাখুন। সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খান। এটা আপনি মোবাইলে অ্যালার্ম সেট করুন এবং মনে করে করে জল খান। অবশ্যই হালকা উষুম জল খাবেন। এই সময় ঠান্ডা জল খাওয়াটা অ্যাভয়েড করুন, কারণ ঠান্ডা জল খেলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি বাড়া হবে। সেক্ষেত্রে এই সময় হালকা উষুম জল খাবেন এবং অবশ্যই 2.5 থেকে 3 লিটার খাবেন। তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাবার, যে কোনো ধরনের জুস খেতে পারেন, ফলের রস খেতে পারেন, যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরকে হাইড্রেট করে রাখবে। 5 নাম্বার, এই সময় কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে আপনি দেখতে পাবেন যে 1 থেকে 2টো কিন্তু সর্দি কাশিতে ভুগছেন। তো স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় এই সর্দি কাশি হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, কারণ এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার খুবই কম থাকে। তার জন্য এই সময় অবশ্যই মনে রাখবেন, যাদের সর্দি কাশি হয়েছে তার থেকে ডিস্টেন্স মেনটেন করে রাখুন, যাতে তার থেকে যে কোনো ধরনের ফ্লু আপনার শরীরে না আসে। তাছাড়াও এই সময় তো প্রত্যেকের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কমে যায়। এবারে এই সময় আপনার ক্ষেত্রে এই ভাইরাস ফ্লু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো এই সময় কী করবেন, এই সময় নিজেকে প্রোটেক্ট রাখবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় ফ্লু এর ভ্যাকসিনেশন নিতে ভুলবেন না। এই সময় আপনার ডাক্তারবাবুর কাছে হোক বা আপনার নিকটবর্তী হেলথ চেক আপ সেন্টারে গিয়ে অবশ্যই ফ্লু এর ভ্যাকসিনেশন নিয়ে নিন, যাতে আপনার বাচ্চা প্রোটেক্ট থাকে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বা ফ্লু থেকে, এবং আপনি যাতে প্রোটেক্ট হয়ে থাকে। যদিও বা হালকা সর্দি কাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা যাতে কোনো রকম ক্ষতি না হয় বা আপনার ক্ষেত্রে যাতে কোনো রকম ক্ষতি না হয়, তবু সেটি খেয়াল রাখবেন। অবশ্যই মনে করে ফ্লু এর ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। তাছাড়াও এই সময় আপনি বেশিরভাগ সময় ঘরে বসে থাকবেন না। দেখুন, ঠান্ডা লাগছে বলে ঘরের বাইরে যাওয়াটা স্বাভাবিকভাবে আপনার জন্য ঠান্ডা লেগে বেশি সম্ভাবনা থাকে। তবে এই সময়ে হাঁটাচলা করতে ভুলবেন না। গর্ভাবস্থার এই সময় আপনি হাঁটাচলা না করলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় ব্যথা যন্ত্রণা হওয়া, এমনকি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যেতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনি প্রতিদিন সকালের দিকে না পারলেও আপনি 8টা-9টার দিকে, যখন কিন্তু অনেকটাই ঠান্ডাটা কমে যায়, এই সময় আপনি হাঁটাচলা করুন। অবশ্যই আপনার বাড়িতে পাশে বা আপনার ঘরেই হাঁটাচলা করুন, কারণ হাঁটাচলা করলে আপনার শরীর ভালো থাকে, শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়। কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন, এক্ষেত্রে কিন্তু পা ফুলে যাওয়ার সমস্যা, কোমরে ব্যথার সমস্যা বেশি হয়ে থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। আর এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার যাতে হাই থাকে, সেক্ষেত্রে এই সময় প্রোটিন জাতীয় খাবার খেতে ভুলবেন না। এই সময় ভিটামিন সি জাতীয় যে কোনো ধরনের ফলমূল খেতে ভুলবেন না। এই সময় স্বাভাবিকভাবে আপনি রসুন, আদা, এই গরম জাতীয় খাবারগুলো খেতে পারেন। স্বাভাবিকভাবে আমরা কিন্তু গ্রীষ্মকালে চা খাওয়াটা অ্যাভয়েড করতে বলি, কিন্তু শীতকালে প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবে 1 থেকে 2, কিন্তু শীতকালে প্রেগনেন্সিতে 1 কাপ চা আপনি খেতে পারেন আদা দিয়ে, যেটা স্বাভাবিকভাবে শরীরকে গরম করে রাখবে। এমনকি বেশি পরিমাণে রসুন দিয়ে আপনি শাকসবজিও খেতে পারেন, যেটা কিন্তু আপনার শরীরকে গরম রাখে, তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে থাকে। তো এই বিশেষ জিনিসটা খেয়াল রাখবেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে প্রেগনেন্সির এই সময়। এমনকি এই সময় পায়ের মধ্যে সক্স নেওয়া এটি ভুলবেন না, কারণ অনেকে থাকেন যারা কিন্তু পায়ে জুতোও পরেন না, পায়ে সক্সও পরেন না। অনেক সময় কিন্তু এই পা থেকেই ঠান্ডা লেগে যায়, আবার সর্দি কাশি কিন্তু কন্টিনিউয়াসলি থেকে যায়। তার জন্য অবশ্যই পায়ে সক্স পরবেন বা জুতো পরবেন, সে আপনি ঘরে থাকুন বা বাইরে যান। তো অবশ্যই এটি ভুলবেন না। চলুন, এই হলো বিশেষ কিছু টিপস। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যদি সর্দি কাশি হয়ে যায়, সেক্ষেত্রে এই সময় কী করবেন, কারণ এই সময় কিন্তু স্বাভাবিকভাবে আপনি মেডিসিন খেতে পারবেন না। মেডিসিন খাওয়াটা কিন্তু প্রেগনেন্সিতে খুব একটা অ্যালাউ নেই, যদি না খুব বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই এই সময় বিশেষ কিছু হোম রেমেডি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে। যদি আপনার সর্দি কাশি হয়, সেক্ষেত্রে এই বিশেষ কিছু হোম রেমেডির মাধ্যমে খুব সহজে সর্দি কাশি কিন্তু দূর করতে পারবেন। সেক্ষেত্রে এই বিষয়ে যদি জানতে চান, তার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে বা আই বাটনে দিয়ে দিব, দেখে নিতে পারেন, আপনার হেল্প হবে। চলুন, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।